আমি কেন এবার সমস্ত কিছু খোলা জায়গায় প্রকাশ করে দিতে চাচ্ছি এবং যতজনকে সম্ভব ব্যক্তিগতভাবে পাঠানো বিভিন্ন মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক এবং ফেসবুকে ওপেনলি প্রকাশ করে দিতে চাচ্ছি। কারণ আমার আর কোনো রাস্তা নেই। তার মানে আমাকে হয় এগুলো হজম করে নিতে হবে। আমার চাকরি যাওয়াটা, সারা জীবনের আমার এত কৃচ্ছ সাধনা, ডিসিপ্লিন লাইফ, পড়াশোনা করে চাকরি পাওয়ার সময় সমস্ত কিছু আবার বেকার চলে যাবে, জলে চলে যাবে এবং আমার সংসারের যে আমার ফ্যামিলি মেম্বার্সদের সারা জীবন কষ্ট, ক্ষতি স্বীকার এবং কষ্ট করে যেতে হবে। আমারও তো কষ্ট করে যেতে হবে। এই সময়টা তো ভালো সময় না, এই বয়সটা। এই সময় কষ্টটা সবচেয়ে বেশি হবে। আমি কেন করছি তা বলে দিচ্ছি। আমি যেগুলো ব্যাংক হচ্ছে কখনো আমাকে উত্তর দেয়নি, ব্যাংকের কাছে কী কী কমপ্লেন পাঠিয়েছি সেই লিস্টটা আমি বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সর্বোচ্চ স্তরে আমার করা অভিযোগের লিস্ট। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আমার অভিযোগের তালিকা 31/12/2018 আমি আমার শেষ দিন ছিল অফিসের, ভিআর নিয়েছি সেদিন থেকে। আমি তারপরে সুপারঅ্যানুয়েশন বেনিফিটসের টাকাগুলো না পাওয়ার ফলে আমি কমপ্লেন করতে পারছিলাম না, কারণ সব জায়গা থেকে আমার কাছে আতঙ্ক ছাড়া আমি কোনো ভরসার কিছু পাচ্ছি না। সমস্ত স্তর থেকে, লোকাল থেকে শুরু করে আমার অফিসের একই ব্রাঞ্চের যারা ছিল, আর সহকর্মীর কথাটা তো বলতে পারবো না, যারা একই ব্রাঞ্চে মালদা ব্রাঞ্চে কাজ করতো বা মালদা বা পশ্চিমবঙ্গ বা সারা ভারতে, সবাই আমার বিরোধিতা, মানে আমাকে কি যারা জানতে পেরেছে কেউ আমার সমর্থনে কথা বলেনি, মানে আমার বিরুদ্ধেই যাওয়া আর কি। যার ফলে এই কাজটা করতে, এত বড় ন্যক্কারজনক কাজটা এবং এত কুরুচিপূর্ণ কথাগুলো আমাকে শোনানো, এগুলো সম্ভব হয়েছে এবং একতরফাভাবে তারাই সব সুবিধা পেয়েছে। যাবতীয় দুঃখ কষ্ট চাকরি ছাড়া সব আমাকে ভোগ করতে হচ্ছে। 31শে ডিসেম্বরের পর সুপারঅ্যানুয়েশন বেনিফিটসের পেপারসগুলো পাঠাতে খুব দেরি করছিল যথারীতি। যেমন বিআরের অ্যাপ্লিকেশন আমি সাবমিট করার পর পাঠাতে দেরি করছিল। তো পুরো জানুয়ারি পার হয়ে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত আমি কোনো টাকা না পাই। যেটা আমার তাড়াতাড়ি পাওয়ার কথা ছিল সেটা হচ্ছে লিভ, 8 মাসের লিভ স্যালারি। সেটা লোকালি হয় মালদা থেকে, আর সবগুলো পিএফ পেনশন গ্র্যাচুইটি অনেক কর্পোরেটে যায়, সেগুলো দেরি হবে যে আমি সেটা জানি এবং ধরে রেখেছিলাম। কিন্তু হাতে কোনো টাকা না থাকায়, আমি যেহেতু টাকা জমাই না, আমার ক্রাইসিস শুরু হয়েছিল। আমি অনেকবার বলে এসেছিলাম তাড়াতাড়ি করার জন্য, কিন্তু লিভ স্যালারিটাও লোকালি করে পাঠায়নি। বড়জোর 7 দিন লাগতো। এখানে তো আরবিও বলে যে অফিসটা আছে, সেখানে পাঠাবে আর স্যাংশন আসবে। কেউ হাতে হাতে নিয়ে গেলে তো একদিনে হয়ে যাবে, বা 3 দিন বা 7 দিন ধরলাম ম্যাক্সিমাম। 20 ফেব্রুয়ারি 2019, অর্থাৎ 1 মাস 20 দিন অবধি কিছু না হয় আমি এই বিল অত্যাচার বেড়ে নিলাম। আমি ডাইরেক্ট সর্বোচ্চ যে বিভাগ আছে সঞ্জীবনী HR, সেখানে আমি ইমেল করে অভিযোগ পাঠালাম যে আমার কোনো টাকাই পাচ্ছি না, আমার আর্থিক দুস্থ অবস্থা চলছে, আর এই আমার টাকাগুলো তাড়াতাড়ি পেমেন্টের ব্যবস্থা করা, বিশেষ করে লিভ এনক্যাশমেন্ট। আর আমি ভীষণ অত্যাচারিত হয়ে আমি ব্যাংকের চাকরি ছেড়েছি। তবে চুরির ঘটনা বললাম, অতটা আমি সাহস পেলাম না। 20/2/2019 আমি কমপ্লেন করেছি কলকাতা থেকে একজন আধিকারিক। পরের দিন অর্থাৎ 21/2/2019 একদম সকালই কলকাতা LIC PPG থেকে আমাকে ফোন করে সেই আমাকে মনে করিয়ে দেয় যে আমার কমপ্লেনের ভিত্তিতে, চেয়ারম্যানের কমপ্লেনের ভিত্তিতে আমাকে উনি ফোন করেছেন এবং উনি আমাকে জানালেন বিশদে আমার পাওনা গন্ডার বিষয়ে, যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেছে। তারপরে সেই কমপ্লেনের উপর ভিত্তি করে এবং তার চেয়ারম্যান বা ব্যাংকের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, খুব তাড়াতাড়ি ওগুলো সলভ হয়ে গেছে। এবার উনি আমার অত্যাচারিত হয়ে ব্যাংক ছাড়ার কথা, ভিআর নেওয়ার বিষয়ে উনি প্রশ্ন করতে থাকেন এবং একে একে আমি সবই উত্তর দিই যে কীভাবে সব ঘটনা ঘটেছে, সেই চুরির দিন থেকে শুরু করে 2008-এর 5ই জুন যেদিন টাকাটা চুরি হয়েছিল কাউন্টার থেকে। হয়তো উনি মালদার আরবিওতেও ফোন করে দিয়েছিলেন, কারণ আরবিওতে থেকে পরদিন আমাকে ডেকে আর একটা দরখাস্ত লিখিয়ে নিয়েছে, যেটাতে লিভ এনক্যাশমেন্টের কথা, যেটা মালদা ব্রাঞ্চ থেকে চিফ ম্যানেজার, সেই চিফ ম্যানেজার নেয়নি।
বারবার মনে করিয়ে দেওয়া সত্ত্বেও উনি কিছু করেননি। ওনার ও কথা বারবার বলতে ভালো লাগছে না, বিরক্তিকর। এখন আমাকে এগুলো তো সব শুনতে হচ্ছে, আর প্রচণ্ড বিরক্তি জাগছে, রাগ, ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা সব কিছু জাগছে এখন, যেহেতু পুরোনো জিনিসগুলো আমাকে শুনতে হচ্ছে, কিন্তু আমি প্রকাশ করার জন্য এগুলো করতেই হবে। তো আমাকে একদিন পরেই টাকাটা, লিভ এনক্যাশমেন্টের টাকাটা দিল, কিন্তু ইচ্ছা করে সেটা আমার ওডি অ্যাকাউন্টে জমা করলো, স্টেট ব্যাংক মালদা ব্রাঞ্চ। আমি ভয়েস রেকর্ড দিব। যে ছেলেটা আমার ওখানে, আমি তো ছিলাম এস্টাবলিশমেন্টে, সেখানে আমার পরে যে যাকে বসিয়েছিল সেই কাজটা করেছিলাম, তাকে বলে এসেছিলাম যে সে জুনিয়র ছিল বলে, যে কিছু আসলেই যেন আমাকে জানায়, কারণ এবং পরিষ্কার বলেছিলাম যে ওডি অ্যাকাউন্টে যেন কোনো টাকা জমা না করে, কারণ ওখানে ঢুকে গেলে আমি আর তুলতে পারবো না। ওডি অ্যাকাউন্ট আমার জন্য লিমিট 0 হয়ে যায় সেই 31শে ডিসেম্বর 2018 থেকে। কিন্তু লিভ এনক্যাশমেন্টটা আমাকে ওডি অ্যাকাউন্টেই দিয়েছে। আমি সেদিন সঙ্গে সঙ্গে জানতে পেরেই সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম, তুমি আমাকে ওডি অ্যাকাউন্টে কেন দিয়েছো টাকাটা? আমি তোমাকে বলে এসেছিলাম যে আমাকে জানাতে। তখনও একটু বদমেজাজ, মানে ওইভাবে কিন্তু কখনো এর আগে কথা বলে, তার আগে কথা বলেনি। বেশ রাগত সুরেই বললো, ব্যাংক যা বলেছে তাই করেছি। আমি রিপিট করলাম, এবার আমিও রাগত সুরে যে তোমাকে আমি বলে আসলাম যে আমি কোনো টাকা আসলেই আমাকে একটু জানাবা, যাতে ভুল না হয়। ও আবার একই কথা বলছে ওই একই সুরে, যে আমি ব্যাংক যা বলেছে তাই করেছি। এবার আজকেই আমি পেলাম একটা ভয়েস রেকর্ড, মানে ভয়েস রেকর্ড এত আছে যে আমার বেছে বের করতে অসুবিধা হচ্ছে। আসলে সমস্ত কথাই আমার ভয়েস রেকর্ড বা কল রেকর্ড হিসেবে ধরা আছে। সেই প্রথম যেদিন অত্যাচারিত হলাম এবং বুঝে গেলাম যে কি হতে চলেছে, আমার বিরুদ্ধে কি করতে চলেছে এই চিফ ম্যানেজার এবং তার সাঙ্গপাঙ্গ এবং বাকি সবার নিঃশব্দ সমর্থনে, সেটা বুঝতে পেরে আমি সমস্ত ভয়েস রেকর্ড, কল রেকর্ড আমার কাছে আছে। এমনখানে আমার যে প্রবলেম হচ্ছে, এত এত কপি আছে যে আমাকে খুঁজে বের করা মুশকিল হয়ে যাচ্ছে। আজকেই পেলাম যে এই ছেলেটাকে আমি আসার আগের দিনে বলেছিলাম ওডিতে, মানে কোনো একদিন শেষ দিকে বলেছিলাম ওডিতে তুমি কোনো টাকা কখনোই জমা করবে না, তাহলে ওখানে টাকা আমার আটকে যাবে, আমি তুলতে পারবো না। তো এই টাকাটা ওডিতে জমা করাতে আমি আবার 23 তারিখেই 20 পর 21, 23 তারিখেই অ্যাকাউন্টে কেটে দিলাম। ওই যে ওডিতে দিয়েছে সেটা একটা কমপ্লেন করে জানিয়েছিলাম, সেটা আমি ধরছি না। সেটা আমার চুরির কমপ্লেন শুরু হলো 8ই মার্চ থেকে। 8/3/2019 আমার কাউন্টার থেকে টাকা চুরি করার সম্পর্কে, এটা একটা সব মিলিয়ে 3 নম্বর আমার কমপ্লেন। চুরি সংক্রান্ত প্রথম জানালাম, কিন্তু 20 তারিখেই 21 তারিখেই আমাকে ফোন করে কলকাতার LHO PPG থেকে কিন্তু ঘটনা বিস্তারিতভাবে জেনে নিয়েছে, চুরি টুরি সব একদম ডিটেলস। প্রচণ্ড ঘাবড়েছিলাম, কিন্তু মোটামুটি সবই বলা হয়ে গেছে। 8 তারিখে 3 নম্বর করলাম, 14/3/2019 টাকা চুরি করার সম্পর্কে একই দুবার লেখা হয়ে গেছে, সরি 14/3। 1/5/2019 আমার কাউন্টার থেকে টাকা চুরি করার সম্পর্কে দুপুর 2:07টায় একটা করেছি ইমেল। 1/5/2019 আমার কাউন্টার থেকে টাকা চুরি হওয়ার সম্পর্কে রাত 9:03 করেছি। মানে কোনো কোনো রিপ্লাই এতদিনও আসছে না। 8/3, 1/5, 8/3, 14/3, তারপরে 1/5, 3-এর অর্ধেক মাস, 4-এর পুরো 1.5 মাসেও কোনো উত্তর পাই না। এটা তো হতে পারে না, যেখানে আমার পেমেন্ট সংক্রান্ত সমস্যাটা যেদিন ইমেল করেছি সন্ধ্যাবেলা, তারপরের দিনই সকালে আমাকে ফোন করে, এবং সেদিনই আমার কোম্পানি থেকে 36 ঘন্টার মধ্যে এটা সলভ করে দিয়েছে। তো আমার এটা স্যাটিসফ্যাক্টরি ছিল না। তারপরে ঘন ঘন করেছি। 1/5/2019 করেছি আমার কাউন্টে দুপুর 2:07টায়, 1/5 করেছি রাত 9:03। সবই এই চুরি সংক্রান্তই। তারপর থেকে যা করছি চুরি সংক্রান্ত, এবং বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি যে আমি রিপ্লাই পাচ্ছি না কেন, আমার যেন মনে হচ্ছে ব্যাংক কিছু করবে না। যদি আমি এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে সংখ্যা বাড়ছে, নাম্বার বাড়ছে, যে 4র্থ, 5ম, 6ষ্ঠ, এবং আমি লেখাগুলো বাড়াচ্ছি যে আমাকে তাহলে অন্য প্ল্যাটফর্মে যেতে হবে, আমি ধরে নিচ্ছি স্টেট ব্যাংক করবে না, এইসব আমি জিনিস লিখেছি। 17/5/2019 7 নম্বর, 18/5/2019 8 নম্বর। চেয়ারম্যানকে করেছি সরাসরি ইমেল, এবং সঞ্জীবনীতেও করেছি এই টাকা চুরি সম্পর্কেই। এটা করেছি দুপুর 1:47 মিনিটে।
28/5 আবার সরাসরি ইমেল করা হয়েছে, একই জিনিস দুবার লেখা গেছে, কাউন্টার থেকে টাকা চুরি করা। এবং এই ইমেলের পাশাপাশি আমি যে হার্ড কপিগুলো আগেকার যে কমপ্লেনগুলো তার প্রিন্ট আউট বের করে হার্ড কপিগুলো বাই পোস্টে, রেজিস্টার্ড পোস্টে চেয়ারম্যানকে পাঠাই। এবং চেয়ারম্যানের নিজস্ব পদ অনুযায়ী যে চেয়ারম্যান হিসেবে যে ইমেল আছে সেটাতেও ডাইরেক্ট পাঠাই একটা ইমেল সঞ্জীবনীর পাশাপাশি। 28/5 চেয়ারম্যান আর কুমারকে তার অফিসিয়াল ব্যক্তিগত আইডিতে ইমেল করা হয়েছে আমার কাউন্টার থেকে চুরি। নিবন্ধের পোস্টে চেয়ারম্যানের কপি দ্বারা অনুসরণ করা হয়েছে, রসিদ নাম্বার এত, এখানে রসিদ নাম্বার টাম্বার দেওয়া আছে। ফেসবুক এগুলো আমি দেওয়া আছে, যে কেউ দেখে নিতে পারে। আমার ফেসবুক সবার জন্য খোলা আছে। বিভিন্ন 2021 থেকে আমি সমস্তই প্রায় পোস্ট করা আছে। তার মধ্যে সিসিটিভি ফুটেজগুলো দেখা যাবে না, আর সবই দেখা যাবে। কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি হাইড করে রেখেছি, ওগুলো দেখা যাবে না, বা কিছু পোস্ট করিনি এখনো, ওগুলো করে ফেলবো এবং আমি ওপেন করে ফেলবো সবার জন্য। চেয়ারম্যানকে যে পোস্ট করে যেটা পাঠিয়েছিলাম হার্ড কপি, তার নাম্বার দেওয়া আছে 26/6/2019, সেটা রিসিভ হয়েছে, সেটা পাঠানো হয়েছে 6/6/2019, সেটা রিসিভ করেছে, মেসেজ এসছে, টেলিফোনিক কথোপকথনের লিঙ্ক। এবার 8টা কমপ্লেন করার পর 8বার করার পর, কবে থেকে করলাম, ফেব্রুয়ারি 20 থেকে শুরু করেছি, এবং কমপ্লেন নিয়ে টোটাল সম্পূর্ণ বিস্তারিত কমপ্লেন করেছি 8ই মার্চ থেকে শুরু করে 26শে জুন, 26শে মে, মার্চ, এপ্রিল, মে, এই 3 মাসে আমার 8 নম্বর পর্যন্ত পৌঁছে গেছি। কিছুদিন বাদ দিয়ে কমপ্লেন করেছি, বাদ দিতেই হবে, কারণ উত্তরের আশে আমাকে বসে থাকতে তো হবেই। এরপরে আমি গেছি হিউম্যান রাইটস, এরপরে গেছি প্রাইম মিনিস্টার্স অফিস, পিএমও পিজি বলে একটা অনলাইন কমপ্লেন দিয়ে আমাকে পাঠিয়েছিল, এবং স্টেট ব্যাংকেও তারা নির্দেশ পাঠিয়েছিল এই বিষয়টা ঠিকমতো দেখে নিয়ে। কি পাঠিয়েছিল জানি না, ওদের নির্দেশ কী ছিল ওটা আমার কাছে আসেনি। আমি চিঠি পেয়েছি যে আমার কেসটা ডিরেক্টর, চেয়ারম্যান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়ে গেছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। উপযুক্ত ব্যবস্থা বলতে কি, ঠিকভাবে তদন্ত করে ঠিক যা হয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, কিন্তু কোনো তদন্ত হয়নি। এবং ওখানে যে রিপোর্টের ভিত্তিতে স্টেট ব্যাংক জানিয়েছে যে কোনো কিছু হয়নি, কেস ক্লোজ হয়ে গেছে, রিপোর্টগুলো মিথ্যা ছিল, অনেক কিছু এড়িয়ে যাওয়া হয়েছিল, বলা হয়নি। তারপরে আমার ফিনান্স ডিপার্টমেন্ট, ব্যাংকিংয়ে করেছি, সেক্রেটারি অফ ফিনান্সে করেছি, ডিরেক্টরেট পাবলিক গ্রিভেন্স, একের পর এক সব রিভিউ, প্রথমটা বাদ দিয়ে বাকি সব রিভিউ, যেমনভাবে ইন্টারনেটে মেনশন করা আছে, কার স্যাটিসফ্যাক্টরি রিড্রেস না পেলে সেই রিভিউগুলো পাঠিয়েছি। কাজেই আমি যখন পাঠাচ্ছি রিভিউয়ের জন্য আবেদন করছি, মানে আমি তো বলছি যে আমার এই কমপ্লেনটার জন্য যে চিঠিটা আপনাদের কাছে গেছিলো বা প্রাইম মিনিস্টার অফিসে গেছিলো, সেটার উপযুক্ত তদন্ত না হয়ে এটা এড়িয়ে গেছে বা ধামাচাপা দিতে এটা মিথ্যা রিপোর্টের মাধ্যমে ক্লোজ করে দিয়েছে, কিন্তু এটা আমি বিচার পাইনি। আবার আবেদন করেছি এভাবে আরও 3টা, অর্থাৎ মোট 4টা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার্স এবং ফিনান্স ডিপার্টমেন্টে মোট 4টা কমপ্লেন পাঠিয়েছি। সবগুলোর একই উত্তর কলকাতা থেকে, এলএইচও থেকে গেছে যে এগুলোর কোনো যুক্তি নাই, এই ভিত্তিহীন মামলা, এই কেসগুলো ভিত্তিহীন, এবং কেসগুলো সঙ্গে সঙ্গে ক্লোজ করে দেওয়া হয়েছে। এবার চেয়ারম্যান যখন পাল্টে গেল 2021 সালের নভেম্বর স্টেট ব্যাংকে, তখন আমি আবার পাঠাতে শুরু করলাম স্টেট ব্যাংকে। মাঝখানের সময় আমি স্টেট ব্যাংক বাদ দিয়ে ওইসব জায়গায় করেছি। এছাড়া আমি প্রধানমন্ত্রীকে করেছি, অর্থমন্ত্রীকে করেছি, আরবিআইকে করেছি, ব্যাংকিং অম্বুডসম্যানকে করেছি, আইবিএ, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন, ব্যাংকগুলির যে সংস্থা আছে ইউনিয়ন, সেখানে করেছি। যত রকমের সংস্থা আমার মনে হয়েছে যে এরা এই বিষয়টা দেখতে পারে, অর্থাৎ ব্যাংকিং বা অর্থ সংক্রান্ত, সব জায়গাতেই আমি কমপ্লেন করেছি। কিন্তু এই সেন্ট্রাল গভর্নমেন্টের 3টা ডিপার্টমেন্ট, 4টা ডিপার্টমেন্ট থেকেই 4বারই আমি শুধু উত্তর পেয়েছি, এবং তারা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ স্টেট ব্যাংকের সর্বোচ্চ যে আসনে যিনি আছেন চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়ে এটাকে সলভ করতে বলেছিল, কিন্তু কিছু হয়নি।
2020 7ই নভেম্বর আমি নতুন চেয়ারম্যান, আগের চেয়ারম্যান আর কুমারের বদলে যিনি আসলেন ডিকে খাড়া, তাকে পাঠিয়েছি তার চেয়ারম্যানের ইমেলে 24/11, 7/11 থেকে 24/11, এতদিন অপেক্ষা করলাম, 17 দিন উত্তর না পাওয়ায় আবার চেয়ারম্যানকে দিয়েছি এবং সঞ্জীবনী সেই বিভাগটাতেও দিয়েছি সন্ধ্যা 6টা 39 মিনিটে। 24/11তেই সন্ধ্যা 6টা 47 মিনিটে স্টাফ অবজেকশন নতুন চেয়ারম্যান, দু জায়গাতেই আবার দিয়েছি ইমেল। এবার 2টা প্রমাণ পাঠালাম। হ্যাঁ, এই লাস্টের 3 নম্বরটাতে 2টা প্রমাণ পাঠিয়েছি, চুরি যাওয়ার এবং তাদের যে অত্যাচারের যে ভয়েস রেকর্ডিংটা হচ্ছে সেটা পাঠিয়েছি। এরপরে 6/12/2020 সালে আবার একইভাবে পিপিজিএল এসে কলকাতা থেকে একজন আধিকারিক আমাকে ফোন করে কীভাবে জানতে চেয়েছিলেন কী ঘটনা কী ডিটেলসে। উনি আর খুব বেশি অত কথা বলেননি, কী হবে না হবে। এরপরে আমি যেন দরকার হলে যোগাযোগ করি। তো আমার আর কি দরকারে তো আমি যোগাযোগ করছি একের পর কমপ্লেন দিয়ে। ওখানে 8টা আর এখানে 3টা, 11টা কমপ্লেন করা হয়ে গেল। আর কোনো যোগাযোগ ব্যাংকের দিক থেকে করা হয়নি কখনোই, যেটা প্রথমবারের অভিযোগের একদম প্রথমে অভিযোগের পর করা হয়েছিল। এবং আরেকজন বলেছিল যে আমি যদি স্টিক থাকি কমপ্লেনে, তাহলে আমি যেন সমস্ত প্রমাণ টমান নিয়ে রেডি থাকি। এই অবস্থায় ও কোর্টে 2020-তে কোর্টে গেছি। কোর্টের অভিজ্ঞতা খুবই খারাপ। এটা প্রয়োজনে বলবো, নাহলে এটাতে কোর্ট কাছারি বলে আমি ঠিক মতো জানি না কি নিয়মকানুন। তবে কোর্টের অভিজ্ঞতা খুবই খারাপ এবং খুবই দুঃখজনক, অপমানজনক এবং ভীষণ অপবাদ দিয়ে কিছু মন্তব্য করেছে যেগুলো একদমই সত্যি না। কেন কোর্টে এরকম হয় কিনা আমি জানি না, কিন্তু এই নিয়ে বেশি বিশদ বলতে পারি না। এখন আমার শেষ উপায় হচ্ছে, আমি এটা শারীরিকভাবেও খুব একটা ভালো যাচ্ছে না, কারণ এই মানসিক চাপ তো দীর্ঘদিন নেওয়া সম্ভব না। মানসিক চাপকে তো সরানো সম্ভব না। সারা জীবনের সব কিছুই তো আমার কেড়ে নিল। এস্টাবলিশমেন্ট, সবার যে কোনো কিছুর ক্যারিয়ার বলে যেটা থাকে সেটাই তো কেড়ে নিল। সমস্ত আমার কষ্ট যা করেছি, খাটাখাটনি করেছি, সবই তো আমার বৃথা চলে গেল এই অবস্থায়। তারপরে হচ্ছে আমার সম্মান মর্যাদা নিয়েছে, মালদায় অন্যরকম প্রচার আছে, সেগুলো ভয়েস রেকর্ড আমার কাছে সবই দিয়ে দেবো আমি এর সঙ্গে। আমার নিজের লোকালিটিতে আমার মান সম্মান বজায় রাখার ব্যাপারটাও আছে, যে পাবলিককে জানতে হবে যে এটা সত্যি চুরি হয়েছে। এবং ব্যাংক আমার সঙ্গে দুর্ব্যবহার করে অনৈতিকভাবে, অন্যায়ভাবে আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে, কারণ আমি তো মরতে রাজি ছিলাম না। ওগুলো প্রমাণ বিভিন্ন জায়গায় আছে। তারপরে আমার মানসিক যে রোগ হয়ে গেল, লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটাল আমাকে ট্রিটমেন্ট নিতে হলো। শারীরিক রোগ অনেক বেড়ে গেল। 2017 সালে মালদায় ফিরে গেছি জুলাই মাসে। অক্টোবরে দেখিয়েছি ডাক্তার। তখন আমার আগে সুগার ছিল না, সামান্য একবার বেশি ছিল, ওষুধ ধরে এখন সুগার পাওয়া গেল। থাইরয়েড প্রচুর বেশি, ইউরিক অ্যাসিড প্রচুর বেশি, ভিটামিন সি খুবই কম, কোলেস্টেরল খুবই বেশি, এইচডিএল খুবই কম, ট্রাইগ্লিসারাইড খুবই বেশি। এরকম 9টা প্রবলেম দেখা গেল। স্পন্ডিলাইটিস, লাম্বার পেন। শরীর যখন সুস্থ থাকে না তখন অন্য কেউ যদি বলে স্পন্ডিলাইসিসের সঙ্গে ব্যাংকের প্রবলেমের কী সম্পর্ক আছে, সম্পর্ক আছে সব কিছুতেই। শরীর যখন অসুস্থ থাকে তখন সবগুলো রোগী ভীষণভাবে বাড়তে থাকে। এবং শরীর তো বসে গেছিলো, চাকরি বাকরি নেই, মানসিক অবস্থা খারাপ, এগুলো কারণ অবশ্যই। আমার শারীরিক অসুস্থতা অনেক বেড়ে গেছে। এবং আর যে অধিকার জীবন ধারণের জন্য, সংসারের জন্য, সে সব অধিকারই তো কেড়ে নিল। এই জন্য আমি মানবাধিকার কমিশনে প্রথম কমপ্লেনটা করেছিলাম, এবং আমি চাই মানবাধিকার কমিশন থেকেই আমার এখানে বিচারটা পেতে। যে কারণ ওরা হচ্ছে ক্ষতিপূরণের দিকটা ভালো ঠিক বুঝবে, যে এই এতগুলো আমার